আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগও বরাবরের মতো সকাল থেকেই শুরু। আমি চলে আসছি আমার বিছানা চাদরটা চেঞ্জ করব। তো আজকের ভ্লগটা আমি বৃহস্পতিবার থেকেই শুরু করছি। এই নতুন বাসায় ওঠার পর থেকে ম্যাক্সিমাম বৃহস্পতিবার আমরা বাসাতে খেয়েই তারপরে বাসা বের হই, কিন্তু গত 2 সপ্তাহ ধরে আসলে একেবারেই সময়ই হচ্ছিল না যে বাসায় রান্না করব আর বের হব। কিছু কাজও থাকে জমা, আর এই জন্যই এই তো আমি এখন বিছানা চাদর চেঞ্জ করে তারপর নিজেও চেঞ্জ হয়ে বেরিয়ে গেলাম। তো আজকে আরও হাবড় জবর কিছু কাজ আছে। হাবড় জবর কাজ বলতে আমার হাজব্যান্ড ওই যে মাছের কি সার টার এগুলা কিনে, এগুলো হচ্ছে আর পানি পরিষ্কারের জন্য কি কেনে, এগুলো সেই বলতে পারে ভালো। তো ওখান থেকে আমি আবার একটু ব্যাংকে গিয়েছিলাম আমার লকারে। তো এখন যে হারে ছিনতাই বেড়ে গেছে আমার এত ভয় লাগে, এই জন্য বাসায় কোনো কিছু রাখিনি, সব কিছু নিয়ে একদম লকারে ভরে আসছি যে থাকুক, লকারে সেফ থাকবে। এরপর ওখান থেকে বের হয়ে লাঞ্চ করলাম। ইউনিমার্টে গিয়েছিলাম, ওখানে শেফস টেবিলে লাঞ্চ করে ওখান থেকে পিঠা কিনে আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। এরপর আর কোনো কিছুই নেওয়া হয়নি। এটা হচ্ছে ডাইরেক্ট তার পরদিনের ভিডিও। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি কুয়াশায় রেলিং এমনভাবে ভিজে আছে, মনে হয় যেন বৃষ্টি হচ্ছিল। আমি দেখে পুরোই অবাক। তারপর তাড়াতাড়ি ভিডিও করে নিলাম, কারণ এরকম সিন আমি আসলে আগে কখনো দেখি নাই। তো যাই হোক, আমাদের এখানে যে কমিউনিটি সুপার শপটা আছে সেখান থেকে আমি কিছু গ্রোসারি অনলাইনে অর্ডার করেছি। তো আজকে এটা নিয়ে একটু নেগেটিভ রিভিউ দিব, তবে আপনারা কেউ ভাববেন না যে রূপায়ণ সিটির সাথে এই কমিউনিটি শপের কোনো কানেকশন আছে বা রূপায়ণ সিটি দ্বারাই এই কমিউনিটি শপটা পরিচালিত হচ্ছে, এমন কোনো কিছুই না। যেভাবে তারা ফ্ল্যাট বিক্রি করে থাকেন সেভাবে এই দোকানের স্পেসও বিক্রি করা হয়, এবং আমাদের মতোই অন্য একজন ওনার সেইখান থেকে স্পেস কিনেছেন এবং সুপার শপটা তিনি পরিচালনা করছেন। তো চায়ের দুধ একেবারে শেষ হয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ডাব্বা খালি। এই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি করেই আসলে অনলাইনে অর্ডারগুলো দিয়ে দিই যে তাড়াতাড়ি করে পার্সেলগুলো আমার চলে আসবে। আমি সব সময় যেই কেনাকাটা করি, কিন্তু অনলাইনে এই প্রথম আমি অর্ডার করেছি, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে এই প্রথমবার অনলাইনে অর্ডার করেই আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হবে বা আমাকে এতটা হয়রানি হতে হবে। হোয়াটসঅ্যাপে ওদের অ্যাকাউন্ট করা আছে, তো দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম যারা ফ্ল্যাট ওনার আছি বা টেনেন্ট যারা আছেন তারা সবাই হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই এখান থেকে আর কি মেসেজ করে দেন। তো তারা সেইভাবে লিস্ট দেখে বাসায় দিয়ে যান। তো সেইভাবে আমিও করেছি। তো আমি ওখানে তাদেরকে ক্লিয়ারলি বলেছি যে তীরের মাংসের মশলাটা দিবেন, যদি থাকে তাহলে দিবেন, আর না হলে দেওয়ার দরকার নাই। তো তারা আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ আছে। তো যখন পার্সেল নিয়ে আসলো আমি চেক করে দেখি যে ওটা গরুর মাংসের মশলা দিয়েছে, শুধু মাংসের মশলা না। দেন আমি তাদেরকে ফোন করে বললাম যে আমি শুধু মাংসের মশলা চেয়েছি, কিন্তু আপনারা গরুর মাংসের মশলা দিয়েছেন, তো এটা তো আমার লাগবে না, আমি এটা নিব না। তো এটা বাদে এখন আমার বিলটা কাইন্ডলি আমাকে একটু ঠিক করে দেন, আমি বিল পে করছি। তো সে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি। ফাইন। তার 2-3 মিনিট পর আমাকে ফোন করে সে বলছে যে আমাদের তো ভুল হয়ে গেছে, তাহলে আপনি কোনো কিছু এক্সচেঞ্জ করে নেন। পরে আমি বললাম যে আমার আর কোনো কিছু দরকার নেই, কারণ যা দরকার ছিল আমি অলরেডি লিস্টে দিয়ে দিয়েছি, এর বাইরে আমার কোনো কিছু দরকার নেই। তো এখন তারা বলছে যে আপনাকে এখনই এটাকে অ্যাডজাস্ট করতে হবে না, আপনি নেক্সট যখন বাজার করবেন তখন ওই সময় নিয়ে আসলে আমরা এটাকে ঠিক করে দিব। দোষ সম্পূর্ণ তাদের, কিন্তু তারা বলছে যে রিফান্ড করা তাদের পলিসির মধ্যে নাই। পর আমি বললাম যে আমি কবে না কবে বাজার করব, আর ততদিন পর্যন্ত আমার কাছে এই কাগজটা ঠিক মতো থাকবেও কিনা, আমি তো হারিয়েও ফেলতে পারি, তাই না? আর সবচেয়ে বড় কথা, আমি ভুল করিনি, ভুলটা আপনারা করেছেন, তো এটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা কেন আমাকে ফোর্স করছেন যে আমাকে এটা কিনতেই হবে, বা আপনারা রিফান্ড করবেন না, আমাকে এর বদলে অন্য কিছু কিনে সেই টাকাটা পূরণ করতে হবে, এরকম কেন জোর করছেন আপনারা? এরপরে সে মহিলা লিটারালি আমাকে ফোর্স করছিল। তারপর আমার এত রাগ আসছে, আমি তাকে বললাম যে আপনার কাছ থেকে আমি কোনো কিছুই নিব না। আমি তো প্রথমে বলেছিলাম যে এই মশলার টাকাটা আমাকে অ্যাডজাস্ট করে দেন, কিন্তু যেহেতু আপনারা করছেন না, আমি আপনাদের কাছ থেকে কোনো কিছুই নিব না। এই বলে যিনি ডেলিভারি দিতে আসছেন তার কাছে আমি সমস্ত প্যাকেট দিয়ে দিলাম যে নিয়ে যান, আমি নিব না। তো সেই ছেলেটা সে বলছে যে ম্যাডাম আপনি এগুলো ফেরত দিয়েন না, এগুলো নিয়ে আসছি, আমি আপনাকে এখানে মশলার যেই টাকাটা মাইনাস করে বাকি যেই বিলটা আসে সেটা আমি আপনাকে দিচ্ছি, আপনি ওই বিলটা আমাকে দিয়ে দেন। দেখেন কত সিম্পল এই জিনিসটা, অথচ এই জিনিসটাকে কতটা প্যাঁচালো সেই মহিলা।
তারপরে আমি আর কথা বাড়াইনি, তারপরে সে হচ্ছে ওই টাকাটা মাইনাস করে এরপরে যে বিলটা আসছে সেই বিলটা দেওয়ার পরে আমি বাকি পার্সেলটা রিসিভ করলাম। তাহলে একবার চিন্তা করে দেখেন যে আমাকে কি পরিমাণে হয়রানিটা করালো এই মহিলা। তো হাজব্যান্ড নামাজ থেকে ফেরার পরে তাকে আমি সব কিছু বললাম। তারপরে সে যে ম্যানেজার আছেন ওখানকার ওই সুপার শপের, সেই ম্যানেজারকে ফোন দিলেন, ফোন দিয়ে সে সব কিছু জানালেন। তারপর ম্যানেজার আসলে খুবই ভালো, সে জিনিসটা বুঝেছে এবং সে বলছে যে না স্যার, এখানে সম্পূর্ণ আমাদেরই দোষ এবং আপনাদেরকে ফোর্স করা একেবারেই উচিত হয়নি। এই বিষয়টা নিয়ে আমি দেখছি এবং আমি আপনাকে অ্যাসিওর করলাম এরকম আর কখনো হবে না। যাই হোক, কিছুদিন আগে না আমি একজন আপুর কমেন্ট পেয়েছিলাম। আপুটা মানে তার কমেন্ট পড়ে আমি বুঝতে পারছি যে সে কি পরিমাণ পেইনের ভেতর আছে। তো আপু বলছিলেন যে 1 তারিখে নতুন বছর শুরু হলো আর 2 তারিখে আপু তার বাবাকে হারিয়েছেন এবং আপুর খুবই কষ্ট হচ্ছেন এবং আপু কিভাবে এই শোক থেকে তিনি নিজেকে কাটিয়ে তুলবেন। এবং এমনই অবস্থা হয়েছে আপুর, এখন স্লিপিং পিলস লাগছে এবং প্রেশারেরও ওষুধ খেতে হচ্ছে আপুর। তো আপু আমাকে বললেন যে আপু তোমারও তো বাবা নেই, তুমি কিভাবে এই কষ্ট থেকে তুমি কাটিয়ে উঠেছো, প্লিজ একটু জানাবা, আমাকে হেল্প করো। তো আপু আমাদের বাবা যখন মারা যান তখন আমার বয়স ছিল 3 বছর আর আমার ভাইয়ের বয়স ছিল 4 বছর। মানে একদমই অবুঝ, বাবা কি, বাবার ভালোবাসা কি, এই জিনিসটাই বুঝতাম না। আমার মনে হয় এই মানে বুদ্ধি হওয়ার আগেই বাবাকে হারিয়েছি, তো যার জন্য ওই যে খুব একটা কষ্ট বা জিনিসটা ফিল করা, এটা হয়তো বা আমরা ওইভাবে বুঝিনি, কারণ সেই বয়সও ছিল না আমাদের বোঝার। তবে হ্যাঁ, যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছিলাম, আশেপাশে সবাইকে দেখতাম যে তাদের বাবারা তাদেরকে কত আদর করেন, কত ভালোবাসেন, ওই সময় না খুব কষ্ট হতো যে আরে বাবা যদি থাকতো তাহলে আমাদেরকেও বোধহয় এইভাবেই আদর করতো। আবার এখন ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যে বাবা যখন মারা গেছেন তো ওই সময় সবাই কাঁদছে। তো আমি একজন নানুকে জিজ্ঞেস করলাম যে নানু, সবাই কাঁদছে কি জন্য আর বাবার কি হয়েছে, বাবা এভাবে শুয়ে আছে কি জন্য? তো নানুটা আমাকে বলছিলেন যে তোমার বাবা ঘুমাচ্ছে। আর আমি ওটাতেই খুশি হয়ে গেছি যে হ্যাঁ, বাবা তো ঘুমাচ্ছে, তো সবাই হয়তো বা অন্য কিছু নিয়ে কান্নাকাটি করছে। কিন্তু মৃত্যু কি জিনিস, সেই জিনিসটা আসলে ওই সময় আমরা বুঝিনি। আর সময় এমন একটা জিনিস যা আস্তে আস্তে সমস্ত স্মৃতি ফেড করে দেয়। আপু আপনাকে শুধু একটা কথাই বলবো যে এখন আল্লাহর কাছে আরো বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন তার কাছে আঙ্কেলকে অনেক অনেক ভালো রাখেন, আল্লাহ যেন তার হিসাব আসান করে দেন এবং তাকে জান্নাত দান করেন। বাস এতটুকুনি। সন্তানের জন্য মা বাবার দোয়া যেমন পাওয়ারফুল, তেমনি মা বাবার জন্য সন্তানের দোয়া তেমনিই পাওয়ারফুল। আর এখন আঙ্কেলের তাদের সন্তানের দোয়া আরও বেশি দরকার। এই জন্য আপু সবসময় আঙ্কেলের জন্য দোয়া করবেন। আর যখনই এরকম খুব লো ফিল করবেন তখন চেষ্টা করবেন 2 রাকাত নফল নামাজ পড়তে, সাথে সাথেই দেখবেন যে আপনার মনটা অনেক হালকা হয়ে গেছে, কারণ আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে কানেক্ট হচ্ছেন। আমি একটা জিনিস না আপু খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে আমাদের অনেক বেস্ট ফ্রেন্ড থাকে বা অনেক কাছের মানুষ থাকে যার সাথে আমরা মনের কথা শেয়ার করি, কিন্তু নামাজের পর যখন মোনাজাত তুলে আল্লাহর সাথে যখন আল্লাহকে যখন বলি বা আল্লাহর সাথে যখন সমস্ত আমাদের দুঃখের কথা জানাই, ওই সময়ের ফিলিংটা না অন্যরকম। মানে এটা না কোনো কিছুর সাথে মানে বোঝানো যাবে না। যখন আমরা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি বা শেয়ার করি তখন সে তার মতামত জানায়, আপনি কিন্তু একদম ডাইরেক্ট একটা ফিডব্যাক পাচ্ছেন। কিন্তু আপনি যখন নামাজরত অবস্থায় মোনাজাতের সময় আল্লাহর সাথে কথা বলবেন, আপনি জানেন যে সামনে থেকে কোনো রেসপন্স আসছে না, এটা আসবে হয়তো বা পরে, কিন্তু তারপরও আপনার ভিতরে না একটা অন্যরকমের তৃপ্তি আসবে যে না, আমি আল্লাহর সাথে কথা বলছি এবং আল্লাহ শুনছেন। এই জিনিসটা আপনি মানে আমি কি বলবো, আমি হয়তো ওইভাবে বোঝাতে পারছি না, কিন্তু এটা অন্যরকম একটা ফিলিং। তো নিজের সব দুঃখ কষ্ট যাই হোক আল্লাহর উপর হাওয়ালা করে দেন, আল্লাহ দেখছেন এবং ইনশাআল্লাহ আল্লাহ এই কষ্ট থেকে আপনাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন। আমিন সোমা আমিন। এনিওয়েজ, এখন আবার ভ্লগে চলে আসি। তো আজকে আমি লাউ রান্না করব, আর লাউয়ের খোসা আজকে ভাজি না করে ভর্তা করলাম। হঠাৎ করে মনে হলো যে একটু ভর্তা করি, কখনো করিনি, একটু ট্রাই করে দেখি কেমন। আর লাউ তো রান্নাই করলাম চিংড়ি মাছ দিয়ে। তো ভর্তাটা না আমার কাছে অত বেশি ভালো লাগেনি, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে নাকি খুব ভালো লেগেছে। তো ওনার কাছে আসলে সবই ভালো লাগে, কিন্তু আমার কাছে মানে
ভর্তা ভালো লাগেনি বলতে মানে টেস্টি হয় নাই ওটা না, ভালো লেগেছে, কিন্তু ভাজিটা আরও বেশি ভালো লাগে ভর্তার থেকে। এইটাই আর কি বললাম যে মানে ভর্তার থেকে আসলে ভাজিটা বেশি মজা লাগে আমার কাছে। আর হাজব্যান্ডের কাছে ভর্তাটা খুব মজা হয়েছিল। তো সে আমাকে বললো যে তুমি তো আমাকে আগে এটা কখনো খাওয়াওনি। আমি বললাম যে হ্যাঁ, আমি এটা আগে কখনো করিনি, এই প্রথম করলাম। তো সে খুবই তারিফ করলেন, মাশাআল্লাহ। আর এই তো এখন একসাথে আজকে খেতে বসলাম দুজনে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটা ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।